আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরকারি বাংলা কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি কানিজ তামান্না আরজুমান, সহকারী অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান। আশা করছি তোমরা যে যেখানে আছো আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো, সুস্থ আছো এবং বরাবরের মতো স্বাস্থ্যবিধি মেনে চলছো। আসলে শীত শুরু হয়ে গেছেই বলা যায়। আমাদের বাংলাদেশের উত্তরে অলরেডি শীত শুরু হয়ে গেছে। তো এই শীতের সময়টা কিন্তু আমাদের স্বাভাবিকভাবেই একটু ধুলোবালিটা বেশি হয়, যে সেই ধুলোবালি থেকে আমাদের একটু ঠান্ডা, সর্দি বা সিজন চেঞ্জের সময় যে প্রবলেমগুলি হয় সেগুলি আমরা ফেস করি। তো এই সময়ে আবার বাড়তি হিসেবে তো করোনা আছেই। তো আমরা আরেকটু সাবধানতার সাথে এই শীতকালীন সময়টা, শীতের যে দুটো মাস ডিসেম্বর এবং জানুয়ারি, মূলত এই দুটো মাস আমাদের শীতটা বেশি থাকে। এই দুটো মাস আমরা একটু বাড়তি সতর্কতা মেনে চলব। তোমরা এই বিষয়গুলি সবাই এতদিনে এই দীর্ঘ 8 মাস যাবৎ আসলে সব জায়গা থেকে, সেটা মিডিয়া, টেলিভিশন মিডিয়া, সংবাদপত্র বা আমরা শিক্ষকরা যে অনলাইনে ক্লাস নিচ্ছি, সবাই কিন্তু সবার কাছ থেকে শুনতে শুনতে আমার মনে হয় তোমরা অলরেডি এই বিষয়ে অনেকটাই অভিজ্ঞতা হয়ে গেছে যে কিভাবে চলতে হবে। তো আশা করি তোমরা সেইভাবে চলবে আগামী যতদিন পর্যন্ত এই পরিস্থিতি আমাদের স্বাভাবিক না হয়। তো আজকে অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের সাথে আমার ক্লাস। দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের আমি যে কোর্সটি নিয়ে থাকি, আন্তর্জাতিক রাজনীতি, তত্ত্ব, বাস্তবতা। তোমাদের মনে আছে কি না যে গত ক্লাসে আমি কি পড়িয়েছিলাম? যারা এখন ক্লাসটি দেখবে তাদের মনে থাকার কথা, গত ক্লাসে আমি জাতীয় শক্তি নিয়ে পড়েছিলাম, ন্যাশনাল পাওয়ার, জাতীয় শক্তির উপাদান নিয়ে আলোচনা করেছিলাম। এবং ক্লাসটি কিন্তু কমপ্লিট করিনি, ইনকমপ্লিট ছিল, কারণ এটা এত বিশদভাবে আলোচনা আছে বইতে যে ওটা একটা ক্লাসে শেষ করা সম্ভব হয়নি। তো জাতীয় শক্তির উপাদান আমরা দুটি ভাবে আলোচনা করেছিলাম, স্থায়ী উপাদান এবং অস্থায়ী উপাদান। গত ক্লাসে আমি শুধু স্থায়ী উপাদান নিয়ে আলোচনা করেছিলাম, আজকে বাকিটুকু অস্থায়ী উপাদান নিয়ে আলোচনা করব। হ্যাঁ, তো আশা করি তোমরা খুব শীঘ্রই ক্লাসে জয়েন করবে। তো আমরা আজকের যে আলোচনা সেটি শুরু করার আগে গত ক্লাসের যে পয়েন্টসগুলি, জাতীয় শক্তির স্থায়ী উপাদানের যে পয়েন্টসগুলি, সেগুলি একটু আমরা দেখে যাই। একটু দেখে নাও। গত ক্লাসে আমরা আন্তর্জাতিক রাজনীতির জাতীয় শক্তি এটি নিয়ে আলোচনা করেছিলাম। জাতীয় শক্তির সংজ্ঞা ছিল জাতীয় শক্তির যে উপাদান, স্থায়ী উপাদান এবং অস্থায়ী উপাদান। স্থায়ী উপাদানের মধ্যে যে পয়েন্টসগুলি ছিল: ভৌগোলিক উপাদান, ভূপ্রকৃতি, জলবায়ু, জনসংখ্যা ও মানবিক শক্তি, প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদের আবার দুটো ভাগ ছিল, খাদ্য এবং খনিজ সম্পদ, শিল্প সামর্থ্য, সামরিক সংগঠন। সামরিক সংগঠনের আবার 3টি ভাগ ছিল: পরিমাণ ও সংগঠন, দক্ষতা, সামরিক নেতৃত্ব। আচ্ছা, এই ছিল গত ক্লাসের জাতীয় শক্তির স্থায়ী উপাদান নিয়ে আলোচনার শেষ অংশ। আজকে আমরা আলোচনা শুরু করব জাতীয় শক্তির অস্থায়ী উপাদান নিয়ে। আচ্ছা দেখো, অস্থায়ী উপাদানকে কয়েকটি ভাগে আমরা আলোচনা করব। সেগুলি হচ্ছে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ব্যবস্থা, প্রযুক্তিবিদ্যা ও শিক্ষার মান, জাতীয় মনোবল ও জাতীয় চরিত্র, আন্তর্জাতিক ক্ষেত্রে অবস্থান এবং কূটনীতির মান। এই পয়েন্টসগুলি নিয়ে আমরা আলোচনা করব। আমাদের ফার্স্ট পয়েন্ট হচ্ছে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ব্যবস্থা, অর্থাৎ জাতীয় শক্তি বৃদ্ধি করার জন্য একটি দেশের রাজনৈতিক ব্যবস্থা কেমন থাকা উচিত, অর্থনৈতিক ব্যবস্থা কেমন থাকা উচিত এবং সামাজিক ব্যবস্থা কেমন থাকা উচিত, সেটি নিয়ে এখানে আলোচনা করা আছে। তো প্রথমেই দেখো যে জাতীয় শক্তির একটি অন্যতম নির্ধারক হচ্ছে রাজনৈতিক ব্যবস্থা। রাজনৈতিক ব্যবস্থার মাধ্যমেই একটি দেশের সরকার অন্য দেশের ওপর প্রভাব বিস্তার করার চেষ্টা করে।
কোনো দেশের রাজনৈতিক ব্যবস্থা বলতে সে দেশের সরকারের কাজকর্ম বা কর্মপদ্ধতি এবং জনগণের সাথে বিরাজমান সম্পর্ককেই বোঝায়। সরকারের পেছনে জনগণের সমর্থন থাকলে, অর্থাৎ সরকার গণতান্ত্রিক ভিত্তিতে পরিচালিত হলে সরকার অত্যন্ত শক্তিশালী হয়। মূলত সরকারের পেছনে, নির্বাচিত সরকারের পেছনে যখন সাধারণ জনগণের সমর্থন থাকে বা সমর্থন থাকা মানেই হচ্ছে সেই সরকার গণতান্ত্রিকভাবে পরিচালিত হচ্ছে। এবং যখন সরকার গণতান্ত্রিকভাবে পরিচালিত হয় তখন স্বাভাবিকভাবেই সেই দেশের জাতীয় সরকার শক্তিশালী হয়, এবং সরকার শক্তিশালী হওয়া মানেই জাতীয় শক্তির বা ন্যাশনাল পাওয়ার সেটিও শক্তিশালী হয়। ফলে সামগ্রিকভাবে জাতীয় শক্তি বৃদ্ধি পায়। আচ্ছা, এটি গেল হচ্ছে জাতীয় শক্তির অস্থায়ী উপাদানের প্রথম যে অংশ, রাজনৈতিক ব্যবস্থা। এবার আমরা দেখি অর্থনৈতিক ব্যবস্থায় কি বলছে। রাজনৈতিক ব্যবস্থার মতো অর্থনৈতিক ব্যবস্থাও জাতীয় শক্তিকে প্রভাবিত করে। অর্থনৈতিক ব্যবস্থা বলতে ওই সমস্ত নীতিমালাকে বোঝায় যা রাষ্ট্রের উৎপাদন ও বন্টন ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, যা রাষ্ট্রের উৎপাদন ও বন্টন ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে। আমরা কিন্তু জানি যে মালিকানার ভিত্তিতে কিন্তু অর্থনৈতিক যে সিস্টেমটা সেটা কিন্তু বিভিন্ন রকমের হয়। পুঁজিবাদ মানে ধনতন্ত্র, তারপরে সাম্যবাদ, মিশ্র অর্থনীতি, হ্যাঁ, এই যে এরকম কিন্তু বিভিন্নতা আছে। আর এই বিভিন্নতার ভিত্তিতে কিন্তু নির্ভর করে যে একটি রাষ্ট্রে তোমার কতখানি উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে, উৎপাদন করার পর সেই দ্রব্যটা কিভাবে বন্টন করা হবে, বা ব্যবস্থাপক এবং শ্রমিকের মধ্যকার সম্পর্কটা কেমন হবে, এই সব কিছু কিন্তু অর্থনৈতিক পদ্ধতির উপর নিয়ন্ত্রণ করে। কাজেই যদি একটি রাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থা এমন হয় যে সেখানে দেশের জনগণের অধিকাংশের সমর্থন রয়েছে, তবে সে অর্থনৈতিক ব্যবস্থা জাতীয় শক্তির ক্ষেত্রে বিশেষ শুভ প্রভাব রাখতে পারে। ওকে, এবার আমরা দেখব সামাজিক ব্যবস্থা। জাতীয় শক্তির অস্থায়ী উপাদানের প্রথম যে উপাদান, রাজনৈতিক ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা এবং থার্ডলি সামাজিক ব্যবস্থা। সামাজিক ব্যবস্থায় কি বলছে দেখো। রাজনৈতিক এবং অর্থনৈতিক ব্যবস্থার পরেই আসে সামাজিক ব্যবস্থা, এবং কোনো একটি রাষ্ট্রের শক্তির ক্ষেত্রে রাজনৈতিক এবং অর্থনৈতিক ব্যবস্থার মতো সামাজিক ব্যবস্থার সরাসরি যদি প্রভাব নাও থাকে, তারপরেও কিন্তু সংকটময় মুহূর্তে বা জরুরি মুহূর্তে কিন্তু এই পদ্ধতির বিশেষ একটা প্রভাব আমরা লক্ষ্য করতে পারি। এবং যে রাষ্ট্রের জনগণের মধ্যে সামাজিক সাদৃশ্য আছে, রাষ্ট্রীয় নেতৃত্বের প্রতি যে সমাজের বিশ্বাস গভীর আছে, বা যে জনসমাজে কোন্দলটা কম, হ্যাঁ, এবং সে রাষ্ট্রের ক্ষমতা কিন্তু অধিক হতে বাধ্য। অর্থাৎ সমাজের জনগণের মধ্যে তো বিভিন্নতা থাকবেই, জনগণের মধ্যে ভাগ থাকবে, জনগণের মধ্যে যে অনেক আমরা যেটা বলি যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে নানান বর্ণবাদের নানান জাতির একটা রাষ্ট্রে বসবাস করে, কিন্তু এই বিভিন্নতা থাকলে তো দুর্বলতাটা বেশি হবে। বিভিন্নতার মধ্যেও একটা একাত্মতা থাকতে হবে, যে একাত্মতা থাকলে তবে তোমার সামাজিক ব্যবস্থাটা দৃঢ় হবে এবং জাতীয় শক্তিটা বৃদ্ধি পাবে। আচ্ছা, এখানে এই যে একটা বৃত্তের মাধ্যমে যেটা দেখানো হচ্ছে দেখো, ইন্ডিভিজুয়াল, দি ক্লাস, দি স্কুল, দি ডিস্ট্রিক্ট, দ্য কমিউনিটি, নেশন অর ওয়ার্ল্ড। অর্থাৎ একজন ব্যক্তি থেকে শুরু করে একটি রাষ্ট্রের নাগরিক থেকে শুরু করে সে নাগরিক তার যে শ্রেণী, তার যে স্কুল, তার যে ডিস্ট্রিক্ট, যে কমিউনিটি, নেশন এবং লাস্টলি ওয়ার্ল্ড ওয়াইড। হ্যাঁ, ওয়ার্ল্ড ওয়াইডলি ব্যক্তি হিসেবে তুমি কতটা, বা একটি রাষ্ট্রের নাগরিকরা যারা আছে, জনগণ যারা আছে, তারা ব্যক্তি পর্যায় থেকে শুরু করে বিশ্ব পর্যায় পর্যন্ত কতটুকু ভূমিকা রাখতে পারছে, ঠিক আছে, সেটির ওপরও সামাজিক ব্যবস্থার স্থিতিশীলতাটা নির্ভর করে। আচ্ছা, এই ম্যাপটা একটু খেয়াল করবে তোমরা। এই ম্যাপটা খুব সুন্দর একটা ম্যাপ আমি পেয়েছি, আমি তোমাদের জন্য এটা নিয়েছি। এটা হচ্ছে তোমার সোশ্যাল মোবিলিটি স্কোর বা সোশ্যাল মোবিলিটি র্যাঙ্কিং, আমরা যদি বলি আরো ভালো করে, সোশ্যাল মোবিলিটি র্যাঙ্কিং, অর্থাৎ সামাজিক অবস্থানের ভিত্তিতে সারা বিশ্বের দেশগুলির কার অবস্থান কোথায় আছে। ঠিক আছে, এখানে প্রথম
এই যে প্রথমে অংশটায় নর্ডিক কান্ট্রিজের কথা বলা আছে। দেখো, নর্ডিক কান্ট্রিজ বলতে আমরা ইউরোপের উত্তরের যে দেশগুলি, তোমার ফিনল্যান্ড, নরওয়ে, সেই দেশগুলিকে মূলত বোঝানো হয়। নর্ডিক কান্ট্রিজ গুলি তোমার এই সোশ্যাল সামাজিক অবস্থানের দিক থেকে সব সময়ই প্রথম থেকে মানে 1 থেকে 5-এর মধ্যে তাদের অবস্থান। আচ্ছা, আরেকটু বলি যে এখানে এই যে এগুলি দেখো, হেলথ কেয়ার, এডুকেশন, টেকনোলজিক্যাল অ্যাক্সেস, ওয়ার্ক অপরচুনিটিস, সোশ্যাল প্রোটেকশন, এই 5টি বিষয়ের ওপর ভিত্তি করে এই র্যাঙ্কিংটা করা হয়েছে। হ্যাঁ, হেলথ কেয়ার, এডুকেশন, টেকনোলজিক্যাল অ্যাক্সেস, ওয়ার্ক অপরচুনিটিস, সোশ্যাল প্রোটেকশন, এই 5টি বিষয়ের ওপর ভিত্তি করে ওয়ার্ল্ডের দেশগুলিকে এই সোশ্যাল মোবিলিটি র্যাঙ্কিংয়ে ভাগ করা হয়েছে, যেখানে 1 থেকে 5-এর মধ্যে আছে নর্ডিক কান্ট্রিজগুলি। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, খেয়াল করো, এই যে 17 অফ দ্য টপ 20 মোস্ট সোশ্যালি মোবাইল কান্ট্রিজ আর ইন ইউরোপ। অর্থাৎ এই যে ভাগ করা হয়েছে তার মধ্যে প্রথম 20টি রাষ্ট্রের মধ্যে প্রথম 20টি রাষ্ট্রের মধ্যে 17টি রাষ্ট্রই কিন্তু ইউরোপের। সামাজিক স্থিতিশীলতার দিক থেকে প্রথম 20টি রাষ্ট্রের মধ্যে 17টি রাষ্ট্রই হচ্ছে ইউরোপের। হ্যাঁ, কাজে মোটামুটিভাবে এখানে বলা হচ্ছে যেটা যে ইউরোপের রাষ্ট্রগুলির সামাজিক যে তোমার হাই কোয়ালিটি এডুকেশন সিস্টেমস, স্ট্রং সোশ্যাল সেফটি নেটস, তারপরে তোমার গুড জব অপরচুনিটিস, সব দিক থেকে ওদের পজিশনটা অত্যন্ত ভালো। আচ্ছা, এখানে আছে কানাডার কথা লেখা আছে। কানাডার অবস্থানটা দেখো, কানাডার অবস্থান 14 নম্বরে আছে। কানাডার স্কোর ইজ এ রেজাল্ট অফ ইটস হেলথ কেয়ার, access to technology and quality of education, অর্থাৎ তাদেরও হেলথ কেয়ার, টেকনোলজি এবং এডুকেশনাল কোয়ালিটির ওপরে ভিত্তি করে তাদের অবস্থানটা আছে 14তমতে। আর এখানে ইন্ডিয়ার কথা বলা আছে এশিয়ার দেশ হিসেবে। ইন্ডিয়ার অবস্থান আছে 76-এ। হ্যাঁ, 76-এ দেয়া আছে, কিন্তু বলা হচ্ছে যে দেয়ার আর সেভারেল এরিয়াজ ইন্ডিয়া কুড ইমপ্রুভ অন, such as access to quality health care and increasing its social protection expenditure। অর্থাৎ ইন্ডিয়া চেষ্টা করলে কিন্তু আরেকটু ইমপ্রুভ করতে পারতো। কিসের দিক থেকে? এই হেলথ কেয়ারের দিক থেকে অ্যান্ড সোশ্যাল প্রোটেকশনের দিক থেকে, সামাজিক নিরাপত্তার দিক থেকে ইন্ডিয়া আরেকটু উঠতে পারতো। তার অবস্থানটা এখন 76-এ। আর এদিকে মোটামুটি সবই এগুলি ইউরোপের কান্ট্রি, যারা প্রথম 5টি রাষ্ট্রের মধ্যে আছে আর কি। আচ্ছা, এটা নেক্সট। আচ্ছা, আমাদের দ্বিতীয় পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট। প্রথম পয়েন্ট আমরা শেষ করলাম, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক ব্যবস্থা। এবার আসো দ্বিতীয়, শিক্ষা এবং প্রযুক্তিবিদ্যার মান। প্রযুক্তিবিদ্যায় জ্ঞান সম্পন্ন লোকের সংখ্যা যত বেশি হবে, তোমার জাতীয় শক্তির অবস্থা কিন্তু তত ভালো হবে। স্বাভাবিক, এটা আমরা জানি যে শিক্ষা হচ্ছে সবচেয়ে মূল্যবান সম্পদ। কাজেই দেশের এমন কিছু কাজ আছে যার যথাযথ সম্পাদন একটা দেশের শক্তিকে বিশেষভাবে প্রভাবিত করে। যে দেশের সরকার যত বেশি সংখ্যক লোককে এ ধরনের প্রযুক্তিবিদ্যায় পারদর্শী করতে পারে, সে দেশের শক্তি তত বেশি হবে। কাজেই প্রযুক্তিবিদ্যা এবং শিক্ষার মানকে আমরা জাতীয় শক্তির একটি বিশেষ উপাদান হিসেবে আমরা গণ্য করতে পারি। এখন এই শিক্ষা প্রযুক্তিবিদ্যার মানকে আমরা দুটো ভাগে আলোচনা করব। একটা হচ্ছে পড়া ও লেখার ক্ষমতা এবং আরেকটা হচ্ছে যান্ত্রিক ক্ষমতা। আচ্ছা, তার আগে এটা দেখো, এখানে কি বলা আছে একটু দেখে নাও। যে টেকনোলজির কথা বলা হচ্ছে। টেকনোলজি, হোয়াট ইজ টেকনোলজি? ইট মিনস দ্য অ্যাপ্লিকেশন অফ সায়েন্স অ্যান্ড নিউ মেথড অফ প্রোডাকশন। ইট মিনস দ্য অ্যাপ্লিকেশন অফ সায়েন্স অ্যান্ড নিউ মেথড অফ প্রোডাকশন। উৎপাদনের নতুন নতুন সিস্টেম এবং সায়েন্সের যে নতুন নতুন অ্যাপ্লিকেশন, এগুলিকে উদ্ভাবন করা, ব্যবহার করা, কাজে লাগানো, সেটাই হচ্ছে প্রযুক্তিবিদ্যা। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখো টপ 10 কান্ট্রিজের কথা বলা আছে। টপ 10 কান্ট্রিজ টেকনোলজি ইন দ্য ওয়ার্ল্ড। বিশ্বের প্রথম প্রযুক্তিবিদ্যায় প্রথম 10টি রাষ্ট্রের নাম হচ্ছে ইউএসএ, জাপান, সাউথ কোরিয়া, ইন্ডিয়া, জার্মানি, ইংল্যান্ড, কানাডা, চায়না, ফ্রান্স অ্যান্ড সুইডেন। টপ 10 কান্ট্রিজ টেকনোলজির দিক থেকে। আচ্ছা, যেটা বলছিলাম, এবার আমরা শিক্ষা প্রযুক্তিবিদ্যার মানের যে প্রথম ভাগটা, পড়া ও লেখার ক্ষমতা।
এটা নিয়ে আমরা আলোচনা করি। শিক্ষা সম্পর্কে তো তোমার যে কোনো আলোচনায় একটা মৌলিক বিষয় থেকে আরম্ভ হয়, সেটা হলো পড়া এবং লেখার ক্ষমতা, যেটা এশিয়ায় কিন্তু বেশি চালু আছে। আমরা শুধু শিক্ষার মানই বাড়াতে চেষ্টা করছি না, আমাদের দেশের কথা যদি আমরা বলি, আমরা শুধু শিক্ষার মানই বাড়াচ্ছি না, আমরা নিরক্ষরতা বা নিরক্ষরতার হার দূর করার জন্য আমাদের যে পড়া এবং লেখার ক্ষমতা, অর্থাৎ একজন ব্যক্তি যেন অন্তত তার মানে অক্ষর জ্ঞানটা থাকে, সেই লক্ষ্যেও কিন্তু আমাদের সরকার কাজ করছে বা করে আছে। আচ্ছা, এখানে শিক্ষা সম্পর্কে যেটা বলছিলাম যে কম সংখ্যক শিক্ষিত ব্যক্তি সম্পন্ন দেশের পক্ষে জাতীয় শক্তি ভালোভাবে সংগঠন করা একটা দুরূহ কাজ, তাই না? আর আধুনিক সভ্যতা জটিলতা বাড়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকেই যেটা আমরা মনে করি যে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হওয়া দরকার। শিক্ষা মানে হচ্ছে উপযুক্ত শিক্ষা। আমরা শুধু অক্ষর জ্ঞান সম্পন্ন হলাম, নিজের নামটা সাইন করতে পারলাম, নট দ্যাট। শিক্ষা বলতে আমরা ওই শিক্ষাটা আমাদের চলতে ফিরতে হয়তো কাজে লাগবে, কিন্তু এই যে প্রযুক্তিবিদ্যার বিষয়গুলি, শিক্ষার মানের যে বিষয়গুলি, বৃদ্ধির সংক্রান্ত যে ব্যাপারগুলি, সেগুলি বাড়ানোর জন্য কিন্তু আমাদের আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে হবে, অর্থাৎ সেটি হচ্ছে উপযুক্ত শিক্ষা। উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হতে হবে। আর দেশের শক্তি বাড়াতে গেলে প্রাথমিক কাজ হিসেবে আমার সম্পূর্ণরূপে নিরক্ষরতা দূর করতে হবে। এবং এই ব্যবস্থায় যেটা বললাম যে নিরক্ষরতা দূর করার কথা, যে অন্তত যেন একজন সাধারণ মানুষ সে যেন তার নিজের নামটা লিখতে পারে, এই ব্যবস্থা বাংলাদেশ, জাপান, চীন প্রভৃতি দেশ গ্রহণ করেছে। কাজেই নিরক্ষর জনগণ জাতীয় শক্তির পক্ষে কিন্তু বাধা বিশেষ, সেজন্য আমাদের এই নিরক্ষরতা দূর করতে হবে। আচ্ছা, এই যে শিক্ষা ও প্রযুক্তিবিদ্যার মানে যে সেকেন্ড যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে যান্ত্রিক দক্ষতা। শিক্ষার ন্যায় তোমার যান্ত্রিক দক্ষতাও একটি দেশের শক্তিকে বিশেষভাবে প্রভাবিত করে থাকে। আর আধুনিক শক্তি হচ্ছে যান্ত্রিক শক্তি, আমরা তো এটা দেখতেই পাচ্ছি না যে আধুনিক শক্তি হচ্ছে যান্ত্রিক শক্তি। কাজেই আধুনিক যন্ত্রপাতি সম্পর্কে জ্ঞানহীনতা বা অদক্ষ জনগণ জাতীয় শক্তির ক্ষেত্রে একটা বিরাট বাধা, তাই না? কাজেই যান্ত্রিক জ্ঞান সম্পন্ন লোকসহ একটি দেশ এবং যান্ত্রিক জ্ঞানহীন লোকসহ একটি দেশের মধ্যে কিন্তু একটা বিরাট পার্থক্য বিদ্যমান। আচ্ছা, পামার এবং পার্কিন্স কি বলেছেন দেখো, অনলি when a technological base has been achieved can a state produce the weapons of modern welfare। অর্থাৎ যান্ত্রিক দক্ষতা অর্জন করলেই কোনো দেশ যুদ্ধের অত্যাধুনিক অস্ত্রগুলো তৈরি করতে পারে। এই যে একটু আগে যেটা দেখালাম তোমাদের, যে মার্কিন যুক্তরাষ্ট্র টেকনোলজিক্যাল দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্র টেকনোলজির দিক থেকে প্রথম অবস্থানে আছে দেখো। কাজে আমরা কিন্তু এটাও জানি যে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু অস্ত্র নির্মাণের দিক থেকেও প্রথম অবস্থানে আছে, এবং অস্ত্র নির্মাণ, অস্ত্র বিক্রি, অস্ত্র উৎপাদন আর কি, সব দিক থেকে তাদের অবস্থানটা কিন্তু সবার উপরে। কাজে আমাদের এটাই হচ্ছে যেটা বলেছে পারমার এবং পার্কিন্স, যে যান্ত্রিক দক্ষতা অর্জন করলেই কোনো দেশ যুদ্ধের অত্যাধুনিক অস্ত্রগুলো তৈরি করতে পারে। সুতরাং আমরা বলতে পারি যে অধিকতর দক্ষতার সাথে শক্তিকে প্রতিষ্ঠিত এবং প্রয়োগ করার জন্য বৈজ্ঞানিক গবেষণা, প্রযুক্তি ও কারিগরি বিদ্যার ভূমিকা উল্লেখযোগ্য। আর বর্তমান বিশ্বের আমরা যদি বৃহৎ রাষ্ট্রের দিকে তাকাই, তাহলে কিন্তু আমাদের বুঝতে অসুবিধা হয় না যে তোমার শক্তির ক্ষেত্রে বিজ্ঞান ও কারিগরি জ্ঞানের অবদান কতটুকু। আচ্ছা, এখানে দেখো চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং তিনি কি বলেছেন, টু বিল্ড চায়না ইন্টু এ সায়েন্টিফিক অ্যান্ড টেকনোলজিক্যাল পাওয়ার ইন দ্য ইয়ার অফ 2035। চায়নার কিন্তু নেক্সট টার্গেট হচ্ছে যে সায়েন্টিফিক এবং টেকনোলজিক্যাল পাওয়ার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা 2035 সালের মধ্যে। চায়না তো অলরেডি অর্থনৈতিক দিক থেকে অনেকটা এগিয়ে গেছে আমরা জানি, এখন টেকনোলজিক্যাল দিক থেকে তারা 2035 সালের মধ্যে নিজেদের অবস্থানটাকে শক্তিশালী করতে চাচ্ছে। আচ্ছা, আমাদের তৃতীয় পয়েন্ট হচ্ছে অস্থায়ী উপাদানের তৃতীয় পয়েন্ট, জাতীয় মনোবল এবং জাতীয় চরিত্র।
ঠিক আছে। তো জাতীয় মনোবল এবং জাতীয় চরিত্র দুটো আমরা আলাদাভাবে আলোচনা করছি। প্রথমে দেখো জাতীয় মনোবলে কি বলা আছে। জাতীয় মনোবলের ওপরও জাতীয় শক্তি নির্ভর করে থাকে সেটা বলা হচ্ছে, এবং যে দৃঢ় সংকল্প নিয়ে কোনো জাতি শান্তিকালীন বা যুদ্ধকালীন সময়ে এর সরকারের বৈদেশিক নীতিসমূহকে সমর্থন করে সেটাই জাতির নৈতিক মনোবল। অর্থাৎ তোমার যুদ্ধকালীন বা শান্তিকালীন তুমি যেভাবেই যে কোনো ক্রাইসিসেই যখন সরকার যে বৈদেশিক নীতি নির্ধারণ করে এবং সেইভাবে সরকার পরিচালিত হয়, সেটাকে বা সেই সরকারকে যখন আমরা সমর্থন করব, তখনই কিন্তু বলতে হবে যে সেই দেশের বা আমাদের জাতীয় আমাদের যে নৈতিক মনোবল সেটা অনেক উন্নত বা সেটা অনেক দৃঢ়, এবং তাহলেই কিন্তু জাতীয় শক্তি কিন্তু বৃদ্ধি পায়। অর্থাৎ মূল কথা হচ্ছে সরকারের পেছনে জনগণের সমর্থন থাকাই হচ্ছে জাতীয় শক্তির দিক থেকে দেশকে শক্তিশালী করা। আচ্ছা, জনমতের মধ্য দিয়ে জনগণের যে দৃঢ় সংকল্প প্রকাশ পায় তার সমর্থন ব্যতীত কোনো সরকারই গণতান্ত্রিক কি একনায়কতান্ত্রিকের নীতিসমূহ পরিপূর্ণ কার্যকরতার সাথে বাস্তবায়ন করতে পারে না। হ্যাঁ, এখন যেটা হচ্ছে যে জনসমষ্টির তোমার সংখ্যাগরিষ্ঠ জনগণ যখন সংখ্যাগরিষ্ঠ বা সরকার কর্তৃক যে অনুসৃত যে নীতি এটার যে গুরুত্বপূর্ণ আশা আকাঙ্ক্ষা যদি ভিন্নমুখী হয়, তাহলে জাতীয় মনোবল কিন্তু ক্ষুণ্ণ হতে বাধ্য বা ক্ষুণ্ণ হয়ে যাবে। কাজেই জাতীয় সরকারের নীতিসমূহ প্রণয়ন করতে গিয়ে জনগণের ইচ্ছা অনিচ্ছার কথা যদি বিবেচনা না করে কোনো সরকার, তাহলে তার বৈদেশিক নীতির প্রতি জনগণের সমর্থন তো আসলে থাকবে না, তাই না? কাজে আমরা বলতে পারি যে জাতীয় নৈতিক মনোবলের দিক থেকে কোনো জাতির শক্তি তার সরকারের গুণের ওপর বা সরকারের কাজের ওপর নির্ভর করে। আচ্ছা, তাহলে জাতীয় মনোবল বলতে মূলত আমরা এটাই বুঝলাম যে জাতীয় মনোবল হচ্ছে একটা চেতনা বিশেষ যা আনুগত্য, সাহস, বিশ্বাস প্রভৃতির মাধ্যমে প্রকাশ পায়। আচ্ছা, এখানে ডেভিড হিউম উনি এই জাতীয় মনোবল বা জাতীয় চরিত্র সম্পর্কে কি বলেছেন দেখো। কারেজ অফ ন্যাশনাল কোয়ালিটিজ ইজ দ্য most precarious because it is exerted only at intervals and by a few in every nation, whereas industry, knowledge, civility may be of constant and universal use and for several ages may become habitual to the whole. তোমরা এই কোটেশনগুলো লিখে নেবে। আচ্ছা, এবার আসো পরবর্তী যেটা জাতীয় মনোবলের সাথে জাতীয় চরিত্রের ব্যাখ্যাটা কি আমরা বলি। জাতীয় মনোবলের মতো জাতীয় চরিত্রের কথা বলা হচ্ছে যে এটার প্রভাবও আসলে অপরিসীম, কারণ যারা শান্তিকালীন এবং যুদ্ধকালীন সময়ে জাতির স্বার্থে কাজ করে থাকেন, হ্যাঁ, তাদের ওপর জাতীয় চরিত্রের বুদ্ধিবৃত্তিগত এবং নৈতিক গুণাবলীর অবশ্যই প্রভাব পরিলক্ষিত হয়। অন্য কথায় আমরা বলতে পারি যে জাতীয় নীতি প্রণয়ন কার্যকরী ও সমর্থন করে থাকেন তাদের কার্যকলাপে জাতীয় গুণাবলী কম বেশি প্রতিফলিত হয়ে থাকে। আচ্ছা, এখানে একটা বিষয় উল্লেখ্য যে অনেক সময় যদি এমন হয় যে কোনো জাতির চরিত্রের সঠিক মূল্যায়নের ব্যর্থতার কারণে ভ্রান্ত নীতি গৃহীত হতে পারে, সেক্ষেত্রে কিন্তু তখন জাতীয় শক্তি বিনষ্ট হতে বাধ্য। তোমার শক্তির যে প্রভাবটা ছিল সেটা কিন্তু নষ্ট হতে বাধ্য। হ্যাঁ, কাজে প্রত্যেকটা জাতির উচিত। আচ্ছা, আবার যদি উদাহরণ যদি এখানে আমরা দেই, আমাদের বাংলাদেশের উদাহরণ যদি দেই, দেখো আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন 7ই মার্চের যে ভাষণটা দিলেন, সেই ভাষণে আমরা বাংলাদেশের জনগণ আমরা কি পরিমাণ উজ্জীবিত হয়েছিলাম চিন্তা করো। একটা ভাষণের মাধ্যমে আমরা আমাদের যে নৈতিক যে মনোবল সেটা কি পরিমাণ আকাশচুম্বী হয়ে গেল যে আমরা পরবর্তীতে আমরা আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে কিন্তু আমরা যুদ্ধ করার জন্য প্রস্তুত ছিলাম, তাই না? এবং 9 মাস যুদ্ধের মাধ্যমে এই যে আমরা উজ্জীবিত হয়ে নৈতিক মনোবলের দিক থেকে উজ্জীবিত হলাম যে না আমরা পারবো, হ্যাঁ, আমরা যুদ্ধ করার ক্ষমতা রাখি, আমরা যুদ্ধ করে স্বাধীনতা ছিনিয়ে আনার ক্ষমতা রাখি। এটাই হচ্ছে আমাদের বা একটি দেশের নাগরিকদের নৈতিক মনোবল বা জাতীয় চরিত্র।
কাজেই জাতীয় শক্তি অর্জন করতে গেলে জাতীয় চরিত্র গঠন করাটা অবশ্যই প্রয়োজন। এবার আমাদের চতুর্থ পয়েন্ট হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে কৌশলগত অবস্থান। আন্তর্জাতিক ক্ষেত্রে একটি রাষ্ট্রের কৌশলগত অবস্থানটা কেমন হবে, যেটা দিয়ে তুমি অন্যের ওপর প্রভাব বিস্তার করতে পারো। আচ্ছা, এখানে কি বলছে? জাতীয় শক্তির যথার্থতা বিচারের চূড়ান্ত উপাদান হলো আন্তর্জাতিক ক্ষেত্রে তার প্রকৃত অবস্থিতি। যে দেশের আদর্শ, উদ্দেশ্য ও নীতি বাস্তবায়নের জন্য অপর দেশের ওপর কম নির্ভর করতে হয়, সে দেশের কিন্তু বিশেষ সুবিধা আছে। অপরদিকে পরনির্ভরশীল দেশকে অনেক ক্ষেত্রেই অসুবিধা ভোগ করতে হয়, কারণ রাষ্ট্র তার উদ্দেশ্য নির্ধারণ করে তার জাতীয় স্বার্থের প্রকৃত চাহিদায়। আমার স্বার্থটা কি, আমার ন্যাশনাল, আমার জাতির, আমার জনগণের যে স্বার্থ, সেটার বা জনগণের যে ডিমান্ড, ওটার উপর নির্ভর করে কিন্তু আমি আমার কৌশলগত অবস্থানটাকে নির্ধারণ করব। কাজেই কোনো একটি দেশ যখন এমন নীতি গ্রহণ করে যে জাতির জন্য প্রয়োজন কিন্তু তার নিজস্ব চেষ্টায় বাস্তবায়ন সম্ভব নয়, তখন সে তার বন্ধু বা সহযোগী রাষ্ট্রের সন্ধান করে। আর সেই আমি আমার চেষ্টায় আমি কাজটা করতে পারবো না, আমার বন্ধু দরকার, আমার সহযোগিতা দরকার, আমার আর্থিক সহযোগিতা দরকার, আমার রাজনৈতিক সহযোগিতা দরকার। এই যে আমি যখন বন্ধুত্বের খাতিরে আরেকজনের ওপর পরনির্ভরশীল হয়ে যাব, তখন কিন্তু আমাকে আবার কিছু বিষয় বিসর্জন দিতে হবে। অর্থাৎ আমি একজনের কাছ থেকে যে কিছু নিতে চাচ্ছি, তার বিনিময়ে আমাকে কিছু ছাড় দিতে হবে। কিংবা যদি এভাবে বলি যে আমাকে সাহায্য করছে তার কিছু শর্ত আমাকে মেনে নিতে হচ্ছে। আমরা জানি যে বৈদেশিক সাহায্য বা বৈদেশিক ঋণ নেওয়ার সময় কিন্তু এই বিষয়গুলো আমরা পেপারে, পত্রিকায়, টিভির খবরে কিন্তু আমরা জানি, তাই না? যে কোনো দেশ বা কোনো সংস্থা আমাদের সাহায্য করতে যাচ্ছে, কিন্তু বিনিময়ে তারা যে শর্তগুলি দিয়েছে সেই শর্তগুলি মানতে আমাদেরকে বাধ্য করতে যাচ্ছে। হ্যাঁ, তো এটা হলে কি হয়, আমার পরনির্ভরশীলতা বৃদ্ধি পায় এবং আমার রাষ্ট্রের শক্তিকে সীমিত করে। কাজেই পরনির্ভরশীলতা, চুক্তি, বন্ধুত্ব ইত্যাদি যে কোনো রাষ্ট্রের শক্তির ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে। হ্যাঁ, কাজেই চুক্তি বা বন্ধুত্ব সবসময় একটা, আমরা বলতে পারি যে দুর্বলতার একটি উৎস হিসেবে কাজ করে। তাই অনেক রাষ্ট্রনায়ক কিন্তু মনে করেন যে কর্মবিমুখ বন্ধুর সন্ধানে না গিয়ে নিজস্ব শক্তি, যে আমার যা আছে তাই দিয়ে সেটার উপরে নির্ভর করাই হচ্ছে যথার্থ বুদ্ধিমানের কাজ। আমার টাকা দিয়ে আমি যেভাবে পারি আমি উন্নয়ন করব, অন্যের টাকার উপর নির্ভরশীল না করে। তোমরা জানো যে আমাদের পদ্মা সেতু হচ্ছে কিন্তু নিজস্ব অর্থায়ন, একটা বিশাল ব্যাপার, একটা এত বিগ বাজেটের একটা কাজ হচ্ছে যে সম্পূর্ণরূপে আমরা নিজস্ব অর্থায়নে করছি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কাজে এই যে আমরা কারো ওপর নির্ভরশীল হইনি, এটাই তো আমাদের জাতীয় শক্তির, আমাদের যে জাতীয় শক্তির যে দৃঢ়তা, সেটাই কিন্তু প্রমাণ করছে। কাজে এটাই বুদ্ধিমানের কাজ। আমরা তোমার ইয়ের কথা বলতে পারি যে জাতীয় শক্তির জন্য যে একটি রাষ্ট্রের আন্তর্জাতিক ক্ষেত্রে যে এমন অবস্থানটা এমন হওয়া প্রয়োজন যাতে তাকে পরনির্ভরশীল হতে না হয়, কারণ পরনির্ভরশীল রাষ্ট্র কখনো নিরঙ্কুশ জাতীয় শক্তির অধিকারী হতে পারে না। আচ্ছা, এটা গেল আমাদের হচ্ছে চতুর্থ পয়েন্ট, আন্তর্জাতিক ক্ষেত্রে কৌশলগত অবস্থান। এবারে আসো কূটনীতির মান। হ্যাঁ, ডিপ্লোম্যাসি যেটা আমরা জানি, কূটনীতির মান। কূটনীতির মান নিয়ে কি বলছে দেখো, এখানে একটা কোটেশন আছে, দেখো ডেভিড ফ্রস্টের, ডিপ্লোম্যাসি ইজ দ্য আর্ট অফ লেটিং সামবডি এলস হ্যাভ ইয়োর ওয়ে। অর্থাৎ ডিপ্লোম্যাসি এমন একটা জিনিস যে তুমি সেই ডিপ্লোম্যাসি মাধ্যমে তুমি অন্যকে তোমার পথে আনবে। অর্থাৎ তুমি যে রাস্তায় চলছো সেই রাস্তায় তুমি অন্যকে নিয়ে আসবে, এটাই হচ্ছে ডিপ্লোম্যাসি। আচ্ছা, তো কূটনীতির মানটা কীরকম হবে দেখো, যে জাতীয় শক্তির কূটনীতি মানের ওপরে কিন্তু অনেকটাই বেশি নির্ভর করে এবং তোমার কূটনীতির মাধ্যমে
যুদ্ধকালীন যে সময়ে জাতীয় শক্তির স্বার্থে এর সেনানায়কগণ সামরিক কলাকৌশল প্রয়োগ করে যে ভূমিকা পালন করেন, শান্তিকালীন সময়েও জাতির কূটনীতিকগণ এর বৈদেশিক বিষয়াদি পরিচালনা করে ঠিক সেরকমভাবেই তাদের ভূমিকা, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর কূটনীতি হচ্ছে, আমরা যদি এক কথায় বলি, যে আন্তর্জাতিক পরিস্থিতি যে সকল ক্ষেত্রে জাতীয় স্বার্থ সর্বাপেক্ষা প্রত্যক্ষভাবে জড়িত, সেই সকল ক্ষেত্রে সর্বাধিক ফলপ্রসূভাবে প্রভাব চর্চা করার উদ্দেশ্যে জাতীয় শক্তির বিভিন্ন উপাদানকে কাজে লাগানোর কলা। অর্থাৎ আমার যা আছে সম্পদ, আমার জাতীয় শক্তির যে স্থায়ী উপাদান যেগুলি আছে, সেগুলি দিয়ে আমি আমার স্বার্থকে বিভিন্নভাবে ফলপ্রসূ করার জন্য আমি অন্যের ওপর প্রভাব বিস্তার করার চেষ্টা করব। তাহলে কি দিয়ে চেষ্টা করব? যে আমার যে উপাদানগুলি আছে অলরেডি, আমার অন্য যে উপাদানগুলি আছে, সেই উপাদানকে আমি কাজে লাগাবো। কিসের মাধ্যমে? এই কূটনীতির মাধ্যমে। তাহলে সেই কূটনীতির মানটা হতে হবে তোমাকে অনেক হাই কোয়ালিটি সম্পন্ন, ঠিক আছে, অনেক দক্ষ হতে হবে সেই কূটনীতিক যে ব্যক্তি, তাকে দক্ষ হতে হবে। কারণ দক্ষ না হলে তুমি অন্যের সাথে বা অন্য রাষ্ট্রের কূটনীতিকের সাথে কথা বলার মতো বা মানে তুমি যে বিষয়ে তাকে প্রভাবিত করার চেষ্টা করছো, সেই বিষয়ে তাকে প্রভাবিত করার মতো যে ক্ষমতা, এটি তোমার থাকতে হবে। কাজে জাতীয় শক্তি নির্ধারণে কূটনীতির ভূমিকাটা অপরিসীম। এবং কূটনীতিকদের যে দূরদৃষ্টি, মানে কূটনীতিকদেরকে দূরদৃষ্টি সম্পন্ন হতে হবে, কিন্তু সেই দূরদৃষ্টি যদি অস্পষ্ট হয় বা তাদের সিদ্ধান্ত যদি ভ্রান্ত হয় এবং তাদের সংকল্পের দৃঢ়তা না থাকে, তাহলে কিন্তু তোমার এই যে স্থায়ী যে উপাদানগুলো, আমার ভৌগোলিক অবস্থান, আমার প্রাকৃতিক সম্পদ, আমার শিল্পের সম্পন্নতা, আমার সামরিক প্রস্তুতি, আমার জনগণের সংখ্যার মান, জনগণের দক্ষতা, এসব সুবিধাই কিন্তু শেষ পর্যন্ত আমার নিষ্ফল হবে। কাজেই যে জাতির কূটনীতির ভ্রান্ত ও দুর্বল, সেটা সেই কূটনীতিকে শক্তিশালী এমন কোনো জাতির বশীভূত হয়ে যেতে পারে। হ্যাঁ, কোনো জাতির সম্ভাবনাময় শক্তিকে সর্বাধিক সুবিধাপ্রাপ্ত ভাবে কাজে লাগিয়ে সুযোগ্য এবং দক্ষ কূটনীতিক জাতির শক্তি অপ্রত্যাশিতভাবে বৃদ্ধি করতে পারে। কাজে আমরা কূটনীতির জাতীয় প্রচেষ্টার দিক নির্দেশ করে জাতীয় শক্তির যে অন্যান্য উপাদান বিষয়গুলি আছে, শিল্প উৎপাদন, সামরিক প্রস্তুতি, জাতীয় চরিত্র, জাতীয় মনোবল, এই সব কিছুর ক্ষমতা এবং গুরুত্বকে বৃদ্ধি করে থাকে যদি সেই কূটনীতির মানটা ভালো হয়। আচ্ছা, হেনরি কিসিঞ্জার। দেখো, হেনরি কিসিঞ্জারের নাম তোমরা শুনেছ কিনা? উনি মার্কিন যুক্তরাষ্ট্রের একজন অত্যন্ত দক্ষ পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। উনি কি বলেছেন? ডিপ্লোম্যাসি দ্য আর্ট অফ রেস্ট্রেইনিং পাওয়ার। আচ্ছা, এবারে আমরা মূলত জাতীয় শক্তির স্থায়ী উপাদান এবং অস্থায়ী উপাদান, আমরা এগুলি নিয়ে কমপ্লিটলি আলোচনা করে ফেললাম। উপাদান যা যা ছিল আমি সবগুলো দেওয়ার চেষ্টা করেছি। আমার মনে হয় যে এই উপাদানগুলি দিলেই যথেষ্ট। এর বাইরে আরও কিছু উপাদান তোমরা বিভিন্ন বই ফলো করলে হয়তো পাবা, সেগুলি আননেসেসারি, অপ্রয়োজনীয় পয়েন্টস আমার মনে হয় না দেওয়াটাই বেটার। যে পয়েন্টসগুলি আমি দিয়েছি, সেই পয়েন্টসগুলি তোমরা যদি আমার এই স্লাইডগুলো থেকেও যদি তোমরা তুলে নিতে পারো, আমার মনে হয় যে যথেষ্ট হবে। শেষে শুধু একটু দিবে মূল্যায়নটা, যে আমরা এই যে জাতীয় শক্তির স্থায়ী এবং অস্থায়ী উপাদান নিয়ে আলোচনা করলাম, শেষেটার মূল্যায়ন নিয়ে যদি আমরা বলি যে শক্তি হচ্ছে একটা আপেক্ষিক ব্যাপার। একটা আপেক্ষিক ব্যাপার। শক্তি তোমার আজ আছে, কাল নেই। আজকে যে রাষ্ট্র শক্তিশালী, কালকে সেই রাষ্ট্র শক্তিশালী নাও থাকতে পারে। হ্যাঁ, এটা আপেক্ষিক ব্যাপার। আর পরিবর্তনশীল, মূলত শক্তি হচ্ছে সর্বদাই পরিবর্তনশীল। আজকে যে রাষ্ট্রের সামরিক শক্তি বাড়তে পারে, কমতে পারে, আগামীকাল তার মনোবল আবার ভেঙে যেতে পারে। ঠিক আছে। আবার প্রযুক্তিবিদ্যার যে প্রসার, সে প্রসার আজকে যে রাষ্ট্র প্রযুক্তিবিদ্যার পিছিয়ে আছে, 10 বছর পরে সেই রাষ্ট্র প্রযুক্তিবিদ্যার সামনে এগিয়ে যেতে পারে।
যেমনটা চীনের কথা বললাম, যে চীন যেটা বলেছে যে 2035 সালের মধ্যে তারা নিজেদেরকে এই যান্ত্রিক দিক থেকে, যান্ত্রিক দক্ষতার দিক থেকে তারা নিজেদেরকে একদম সেই পর্যায়ে নিয়ে যেতে তাদের টার্গেট করেছে তারা, সেরকম বিষয়টা। আবার আমরা যদি প্রথম বিশ্বযুদ্ধের কথা বলি, প্রথম বিশ্বযুদ্ধের সময় কিন্তু ব্রিটেনের নৌশক্তি ছিল অত্যন্ত শক্তিশালী। আবার প্রথম বিশ্বযুদ্ধের পরে বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে এসে ব্রিটেনের নৌশক্তি কিন্তু কমে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌশক্তি বেড়ে গেল। ঠিক আছে, কাজে এইভাবে জিনিসটা সর্বদাই পরিবর্তনশীল। কাজে আমরা পরিশেষে আমরা বলতে পারি যে রাষ্ট্রীয় জীবনে যেহেতু জাতীয় শক্তি অপরিহার্য, কাজে প্রত্যেকটি রাষ্ট্রের উচিত হচ্ছে জাতীয় শক্তির দিকে মনোযোগ দেওয়া। আর এই যে এতগুলি উপাদানের কথা আমরা আলোচনা করলাম, এখানে কোনো একটি উপাদান নিয়ে শুধু থাকলেই হবে না যে আমার এই উপাদানটি আছে কাজে আমি জাতীয় শক্তির দিক থেকে অনেক শক্তিশালী, নট দ্যাট। আমার প্রত্যেকটি উপাদানকে গুরুত্ব দিতে হবে। যতগুলি উপাদান এখানে বলা হচ্ছে প্রত্যেকটি উপাদানকে কম বেশি গুরুত্ব দিয়ে আমরা সামনের দিকে এগোনোর চেষ্টা করব। কাজে জাতীয় শক্তির মাধ্যমেই একটি জাতি বিশ্বে তার নিজস্ব অবস্থান প্রতিষ্ঠিত করতে পারে। কাজেই আজকের দিনে আমরা যেটা দেখতে পাচ্ছি, জাতীয় শক্তির উপাদানগুলির প্রতি প্রত্যেকটি রাষ্ট্রই গুরুত্ব দেওয়ার চেষ্টা করছে। এরকমভাবে শেষে যদি আমরা একটু মূল্যায়ন নিয়ে আলোচনা করি বা মূল্যায়নের একটা পয়েন্ট রেখে আমরা ফিনিশিংয়ে আমরা এভাবে দিই, আমার মনে হয় যে আমি যা দিয়েছি তারপরে এটুকু দিলে ইনশাল্লাহ কোশ্চেনটা কমপ্লিট হবে, সুন্দরভাবে কমপ্লিট হবে। হ্যাঁ, এবং তোমরা এভাবে লিখতে পারলে তোমাদের নম্বরটাও ভালো আসবে। তো ক্লাস যারা দেখোনি তারা পরবর্তীতে দেখে নেবে, এবং যখনই দেখবে ক্লাসটা আমার অনুরোধ থাকবে একটু মনোযোগ সহকারে ক্লাসটি দেখার জন্য। আমি যে কথাগুলো বলেছি, আমি যে সেন্টেন্সগুলি আমি স্লাইডে দিয়েছি বা স্লাইডের বাইরে আমি যে কথাগুলি বলেছি সেই কথাগুলি একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করা, বোঝার জন্য, তাহলে ইনশাল্লাহ তোমাদের জন্য ভালো হবে। তো সবাই ভালো থাকো। আজকে এ পর্যন্ত। পরবর্তী ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে আমরা আলোচনা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। আল্লাহ হাফেজ।